এই গাড়িটাতে যাব। 2-3 দিন বন্ধ ছিল যাত্রা, ওর জন্য আজকে প্রচুর লোক একসাথে ওপরে উঠছে। এটাই হচ্ছে চেনানি নাসরি টানেল, ওদিকটা ওপরে পাটনি টপ, এটা পাটওয়াটের দিক। রোদে 2 মিনিট দাঁড়ালে পরে বোঝা যাচ্ছে যে রীতিমতো গরম। আপেল বাগান দেখে দাঁড়ালাম, এখানে চেকিং হবে, এখানে ফোন বন্ধ রাখতে হবে। আর বেরোচ্ছি এখন জম্মু থেকে, যে রিটায়ারিং রুমে ছিলাম সেখান থেকে এখন বেরিয়ে গাড়ি নেওয়া হবে, আর এখান থেকে সোজা এখন যাওয়া হবে পেহেলগাম। ঘড়িতে টাইম হচ্ছে সকাল 6:15। এটা হচ্ছে বাইরে ওয়েদার। বেরোনো যাক রুম থেকে। ডান, সব হয়ে গেছে এর মধ্যে গোছানো, আর এখানে জাস্ট একটা বিস্কিট খাবো আর বেরিয়ে যাবো এখনই। সব নেওয়া হয়ে গেছে, আর কিছু নেই এখানে, ওরা অলরেডি নিচে নেমে গেছে। এখানে জার্নি থেকে আমাদের সাথে আরও 2জন জুড়বে, একজন হচ্ছে বাপিদা তার নাম, আর একজন হচ্ছে জয়ন্তদা। তো এরা 2জনও আমাদের সাথে এখন এই জার্নি থেকে একসাথে থাকবে। তো চলো নিচে গিয়ে বাকিদের সাথে দেখা করাচ্ছি। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ, যাদের 2জনের কথা বলছিলাম, জয়ন্তদা আর বাপিদা, এরা আমাদের সাথে এখন জুড়লো। বাকিদের তো তোমরা সবাই দেখেইছো। ফাইনালি যাত্রা এখান থেকে স্টার্ট হলো, আর তার জন্য হর হর মহাদেব। আমরা এখন স্টেশনের বাইরে থেকে টোটো নিলাম, আমাদের গাড়ি রাখা আছে এখানে কোনো বড় গুরুদুয়ারার সামনে, তো সেইখান অবধি টোটোতেই যাবো এখন। আর ভাড়া 100 টাকা করে নিয়েছে, আমরা 2টো টোটো নিয়েছি, 3জন করে 2টো টোটোতে। এখানেই বলছে গাড়ি আছে, ভিতরে আছে মোস্ট প্রবাবলি। আমরা এই গাড়িটাতে যাব, ট্র্যাভেরা। ব্যাগ সব ওপরে তুলে দেওয়া হয়েছে, বাধা চলছে যাতে বৃষ্টি হলে অসুবিধা না হয়। বেরোলাম আমরা এখান থেকে। কালকে আমরা ওইখানে গেছিলাম বাহুপুর, এটা একটু খুলে গেছিলো, ঠিক করলো। আমি লাস্ট 2014 এসেছিলাম, তার আগে 2011 আর 2012 অমরনাথ যাত্রা এসেছিলাম। ডিফারেন্সটা তখনের সাথে এখন যেটা বুঝতেই পারছি সেটা হচ্ছে রাস্তাটা। আগে এই জম্মু থেকে বেরোনোটাই কত ডিফিকাল্ট ছিল, কত ঘুরে ঘুরে উঠতে হতো, আর এখন এই হাইওয়েটা তৈরি হয়ে যাওয়ার পরে মানে নিমেষের মধ্যে কতটা এগিয়ে চলে এলাম। আমি ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, সামনে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো। উল্টো দিকটা পুরো জ্যাম, ওই দিকটা ফাউল করে যাচ্ছে। 2-3 দিন বন্ধ ছিল যাত্রা, ওর জন্য আজকে প্রচুর লোক একসাথে ওপরে উঠছে, ওর জন্য হেভি ট্রাফিক। আমাদের এখানে যে কজন আমরা আছি মোটামুটি আমরা এলিজিবল অমরনাথ করার জন্য, শুধু একমাত্র ওই যে পিছনে যে বসে আছে মানস সরোবরের জন্য উনি একমাত্র ফিট। যে উনি দেখছেন এই এত দায়িত্ব নিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে এবং সব কিছু করছে না, কিন্তু এরকম করলে তোমার লোক আসবে না তোমার সাথে ঘুরতে। ভালো ভালো কথা বলো আমার সম্বন্ধে। অ্যাকচুয়ালি জ্যামটা হচ্ছে এই টোল প্লাজাটার জন্যই, টোল প্লাজার পরে আর জ্যাম নেই। প্রায় আধ ঘন্টার কাছাকাছি জ্যামে দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটাই রিড করছে না ঠিক মতো, ওর জন্যই এত টাইম লাগছে আরও। ফার্স্ট টানেল, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে কাটরার পাহাড়টা উপরে। এবার এখান থেকে বোঝা যাচ্ছে এটাই কাটরা, জয় মাতা দি। সামনে জ্যাম আছে তাই আমরা হাইওয়ে ছেড়ে ভিতরের রাস্তা নিয়ে নিলাম, আর ভিতরের রাস্তার জন্য একটা 50 টাকা ট্যাক্স দিতে হয় কমার্শিয়াল গাড়িকে, প্রাইভেট গাড়ির জন্য লাগে না। আমরা আবার হাইওয়েতে ফেরত চলে এসেছি। আমরা সকালবেলা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি, তো সামনে
চিনানি নাসরি টানেল আসছে, ওটা ক্রস করেও দাঁড় করাবে গাড়ি, ড্রাইভার দাদা আছেন। কারণ এত গাড়ির এখন হেভি ট্রাফিক আছে, যদি একবার টানেলের এদিকে আটকে যাই তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো সামনে টানেল আসছে, ওটা ক্রস করার পরে কোথাও ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। টাইম হচ্ছে এখন 9টা। প্রত্যেকটা নদীতেই জল প্রচুর। ওটা পাটনি টপ যেটা দেখা যাচ্ছে, জ্যামটা প্রায় 3-4 কিলোমিটার লম্বা হবে, বেশি হবে তো কম হবে। তো গাড়ি অপোজিট দিকে ওরা এসছে উল্টো দিক থেকে, পুরো জ্যাম হয়ে গেছে। একটু বাদে বাদে এরকম জ্যাম। এটা ওপরে দেখা যাচ্ছে পাটনিটা, ওই ওপরে। এটা টানেলে ঢোকার জ্যাম। ডান দিকে যে নিচের রাস্তাটা দেখছো, এটা চলে গেল পাটনি টপের দিকে, আর বাদিকটা হচ্ছে আমাদের টানেলের রাস্তা। এটা হচ্ছে টোল, এই টোলটা ক্রস করলেই টানেলের এন্ট্রেন্স। তো ঢুকছি আমরা চেনানি নাসরি টানেলে। এটাই হচ্ছে চেনানি নাসরি টানেল। এটার জন্য এখন রাস্তা প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা বেঁচে যায়। আদারওয়াইজ পানিহাল যাওয়ার জন্য আমাদের পাটনি টপ হয়ে যেতে হতো। কতটা পলিউশন হয়ে থাকে গাড়ির জন্য সেটাই ভিতরটাতে বোঝা যায়। ভেন্টিলেশন করা আছে, বাট স্টিল ভিতরে কিছু অ্যানাউন্স করছে গাড়ি সাবধানে চালানোর জন্য, জোরে না চালাতে বলছে। উল্টো দিকে গাড়ি দেখাই যাচ্ছে না, হাতে গুনে এখন অবধি 2-3টে গাড়ি দেখলাম, আর 2-1টা আর্মির গাড়ি দেখলাম, ব্যাস। সামনে পুরো জ্যাম, আর এখান থেকে এক্সিটের আলোও দেখা যাচ্ছে না। তার মানে সামনে কতটা জ্যাম হবে গড নোজ। পিছনের গাড়িও সব দাঁড়িয়ে গেছে। উল্টো দিকে 2-1টা গাড়ি তো আসছে, বাট এদিকের গাড়ি এই এবার ছাড়বে, এগোচ্ছে গাড়ি। ভিতরে কোনো মোবাইল নেটওয়ার্ক লাগে না, ওর জন্য ফর এমার্জেন্সি এরকম সব ফোনের মার্ক করা আছে, সাথে ফায়ার এক্সটিংগুইশারগুলো রাখা আছে এইসব জায়গাতে। শেষ হয়ে এসছে, বেরোবো আবার আমরা এখান থেকে। তা আমরা জাস্ট টানেল থেকে বেরোলাম, এই পিছন দিকটাই টানেল। আর আমরা একটু খেতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে, বিকজ সকাল থেকে কিচ্ছু খাইনি। তো দেখি কি খাওয়া যায়। টানেল থেকে জাস্ট বেরোনোর দিকটা, ওদিকটা ওপরে পাটনি টপ, এটা বাটোটের দিক, এই সাইডটা। আমরা এখানে দাঁড়ালাম খেতে। আমরা অর্ডার করেছি পনির পরাঠা, ডাল ফ্রাই। দাদারাও ডাল ফ্রাই অর্ডার করেছে, কিন্তু সাথে জাস্ট রুটি। আমি একটা লাস্সি নিলাম, নোনতা সল্টেড, মিষ্টি না। এখানে টোটাল বিল হলো 620। পনির পরোটাগুলো নিল 70 করে, আর 90 করে নিল হচ্ছে ডাল ফ্রাই, আর রুটি 10 করে ছিল, আর একটা লাস্সি ছিল 40। সামনেই আমরা নদী ক্রস করব, চেনাবের একটা ব্রিজ ক্রস করব। ক্রস করে রামবান আসবে, তারপরে আমরা আবার ওপর দিকে উঠব। এবার নিচের দিকে নামবো আমরা। প্রথম বড় ভান্ডারা দেখলাম রাস্তায়। এই জ্যামটা মনে হয় ভান্ডারাটার জন্যই সামনের দিকে যে জ্যামটা হয়ে আছে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে, সেই কারণেই জ্যাম। চলে এসছে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে ওপারটা গেলেই রামবান, আর নিচে হচ্ছে চেনাব নদী। এটা পুরনো ব্রিজটা, আর ওই দিকে একটা নতুন ব্রিজ যেটা দিয়ে আমরা এলাম এখন। নিচে জলের ফ্লো দেখো, পুরো উত্তাল হয়ে আছে চেনাব। ওপর থেকে পাথর পড়ছে এখানে, পুরোটা ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে।
ওগুলো জাস্ট আটকানোর জন্য এখানে রডগুলোকে গুঁজেছে। এই ব্রিজটাও নতুন হয়েছে রামবানে, এক সময় তলা দিয়ে যেতে হতো, তলায় রাস্তা ছিল। 9 বছরের মধ্যে কত কিছু বদলে গেছে। এই যে ওই সাইডের রাস্তাটা ছিল, ওইটা দিয়ে গিয়ে ওপরে উঠতে হতো। এইখানটাতে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য 3 দিন রাস্তা বন্ধ ছিল। এইখানে 2 দিন হয়েছে, আবার খুলেছে। এটা পুরো কেটে ক্লিয়ার করেছে, পুরো নতুন করে রাস্তা বানানো হয়েছে এখানে। ওর জন্য 3-4 দিন অমরনাথ যাত্রা বন্ধ ছিল। ইনফ্যাক্ট পুরোনো রাস্তাটায় নিচের দিক দিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়াল রাস্তাটা যেটা ছিল। এখন এদিকেও কাজ হয়ে কিছু টানেল এখানেও তৈরি হয়ে গেছে ওপর দিকে। অলরেডি এখানেও 2খানা নতুন টানেল পেলাম। ওই নিচে যেটা দেখতে পাচ্ছ ওটাই অ্যাকচুয়াল পুরনো রাস্তা ছিল। এই ওপর থেকে রাস্তা অ্যাকচুয়ালি চলে যাবে, দেখো ওখানেও টানেল হচ্ছে আরেকটা নতুন। আর 6 মাস বাদে আসলে এদিক দিয়েও যেতে হবে না, এখান দিয়েই চলে যাওয়া যাবে। এইখান থেকে যেটা দেখছো এটা হচ্ছে পুরনো রাস্তাটা। 10 বছর আগে এই রাস্তা দিয়েই যেতে হতো। সেই রাস্তাটা এতক্ষণে গিয়ে পেলাম। অ্যাটলিস্ট কিছুটা এই রাস্তাটা থাকবে, সেটা ভেবেও ভাল লাগছে যে কিছুটা হলেও এই রাস্তাটা পাচ্ছি। না হলে এই রাস্তাটা হয়তো আর দেখতেও পেতাম না কদিন বাদে আসলে। জ্যাম আর জ্যাম, এখানে আবার জ্যাম। এত জ্যাম, আগের রাস্তা হলে পরে রাত হয়ে যেত পৌঁছতে। এইটাও 2 দিন আগে ধসে গেছিল এই রাস্তাটা, ওর জন্য এদিক থেকে এটা খুলে দিয়েছে, ধসে গেছিল। এইটা পুরোটাই যেটা দেখা যাচ্ছে পুরনো রাস্তা। এখানে এখনো কাজ একটুও হয়নি, আর হয়ে থাকলেও সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। যাক, একটু হলেও এই রাস্তাটা এখনো আছে, আদারওয়াইজ সবটাই তো নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। সময় হয়তো খুবই কম লাগবে ওই রাস্তা দিয়ে যেতে, কারণ এত গাড়ি বেড়েছে, এই রাস্তা দিয়ে সেটা সম্ভব না। আসন্ন দিনের জন্য নতুন একটা চওড়া রাস্তা দরকার, কিন্তু তাতে এখানের যে অ্যাকচুয়াল ন্যাচারাল বিউটিটা ছিল সেটা যেন কোনোভাবে হারিয়ে গেছে, সেটা আর নেই। সব কিছুরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। এত গাড়ি, এত বাস, এই যদি পুরনো রাস্তা হয় তাহলে পরে এই রাস্তা দিয়ে যাওয়াই সম্ভব না। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু, ওর ওপাশটাই হচ্ছে কাশ্মীর আর দিকটা জম্মু। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই বানিহাল। পুরনো জোয়াহাট টানেলটা ওই সাইডে ছিল। ঢুকছি আমরা, পুরো খ্যাপা এখানকার ড্রাইভাররা। 130-140-এ গাড়ি চালাচ্ছে এই টানেলের মধ্যে। এদের কোনো স্পিড লিমিট নেই নাকি ভগবান জানে, কোনো ভয় নেই, ডর নেই। আরে জোরে চালা, ঠিক আছে, এই ঝরঝরে গাড়ি সেটাকে 130-140-এ চালাচ্ছে, কোনো যুক্তি আছে? তাতে আমাদের সন্টুদা আবার খুব মজা পেয়েছে, সত্যি সত্যি বাবা। বাচ্চাদের নাগরদোলনা চলার মতো করছে, আরো জোরে আরো জোরে। আমরা এখানে দাঁড়ালাম এখন খাওয়ার জন্য। এই পিছনে এটা হচ্ছে হোটেলটা, এইটা হচ্ছে হোটেলটা যেখানে দাঁড়ানো হলো। টানেলটা ক্রস করে একটুখানি এসেই বাদিকে একটা রাস্তায় ঢুকে, এটা মনে হয় পুরনো রাস্তাটা।
তো সম্ভবত চা খাওয়া হবে, কারণ লাঞ্চ কেউ করতে চাইছে না। সন্টুদার শরীরটা খারাপ, বমি হলো একবার। তো এখন কে কি খায় দেখি, লাঞ্চ আদৌ করবো কি করবো না বুঝতে পারছি না। সবাই এখানে চাই খেলাম, লাঞ্চ কেউ করলাম না, কারণ আমরা এমনিও সবাই নিরামিষ খাচ্ছি, আমিষ তো কেউ খাচ্ছি না। তো সবাই কালো চা নিয়েছে, মানে ব্ল্যাক টি যেটাকে বলে। আমি কাওয়া নিলাম, আর এটা মনে হয় লেমন কাওয়া। দেখি এটা কেমন খেয়ে একটু। এটা তো পুরো সেই গ্রিন টি। রোদটা দেখো, টেম্পারেচার খুব কম করে হলে পরে এখানে 32 থেকে 35 ডিগ্রি হবে, আর রোদে 2 মিনিট দাঁড়ালে পরে বোঝা যাচ্ছে যে রীতিমতো গরম। পেহেলগামে হয়তো অনেকটাই কম থাকবে। তো আপাতত পেহেলগাম চাই, আর দেখি ওখানে কি পরিস্থিতি। এটা আমরা কোয়াজিকুন্ড ক্রস করলাম, আর এটা পুরনো রাস্তাটা। আমরা নতুন হাইওয়েটা নিলাম না, আমরা ভিতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা আগে ছিল। তখন আমরা ওখান থেকে বাদিক ঢুকে গেছিলাম এক জায়গা থেকে পুরনো রাস্তাটার জন্য। আগে জওয়াহার টানেল হয়ে আসতো, আর এটা হাইওয়েটা ম্যাক্সিমাম গাড়ি এদিক দিয়েই আসছে নতুন টানেলটা দিয়ে এসে। আর এদিকটাতে প্রচুর ট্রাফিক। আমরা ভিতরটা দিয়ে এলাম বলে চাটা খেয়ে নিলাম, আর এসে আবার এই হাইওয়েটাতে আলটিমেটলি উঠলাম। জ্যামটা আমরা এড়িয়ে চলে এলাম, আর কিছুই না। উল্টো দিকের জ্যামটা পিছনে 2 কিলোমিটার আগে থেকেই চলছিল, আর এটা এদিকে মনে হয় আরও 3-4 কিলোমিটারেরও বেশি হবে হয়তো চলছে। এটা হচ্ছে যারা অমরনাথ থেকে কিংবা কাশ্মীরের দিক থেকে ফিরছে জম্মুর দিকে, সেদিককার জ্যাম। তো গাড়ির মানে কয়েক হাজার গাড়ি মনে হয় একসাথে দাঁড়িয়ে আছে, এবং কতক্ষণের জ্যাম গড নোজ। এদিকটা চলে গেল শ্রীনগরের দিকে, আর আমরা এটা পেহেলগামের দিকে ঢুকে গেলাম। পেহেলগাম ঢোকার আগে আপেল বাগান দেখে দাঁড়ালাম। পিছনে আপেল সব হয়ে আছে, এগুলো সব পাকবে সেপ্টেম্বরে, অক্টোবরে এগুলো সব পেরে নেওয়া হবে। এখন একদম পুরোপুরি যে ফুল বড় হয়ে আছে এমন না, এখনও ছোট স্টেজেই আছে। এখনও এগুলো পাকতে আরও 3 মাস টাইম লাগবে। আমরা এখানে আপেল বাগানে অ্যাপেল জুস নিলাম, ফ্রেশ অ্যাপেল জুস। এগুলো আমাদেরকে বানিয়ে দিল, এক একটা 50 টাকা করে গ্লাস। इसमें आज वो है ना, हाजमे के लिए ठीक नहीं रहेगा। অসাধারণ টেস্ট। লিটারে জল দেখো, আর আমরা পেহেলগাম ঢুকছি। অলরেডি ঢুকে গেছি অ্যাকচুয়ালি। নদীর আওয়াজটা শোনো, প্রচুর জল নামছে ওপর থেকে, বরফ গলছে যেহেতু এই টাইমে। আর ঢোকার মুখে এত জ্যাম, লাস্ট 45 মিনিট ধরে আমরা একই জায়গায় এই স্পিডেই এগিয়ে চলেছি, টুগুর টুগুর করে করে। সামনে মনে হয় কাগজ সব চেক করে তারপর ঢোকাচ্ছে, পারমিশনের কাগজগুলো। লাস্ট 1-1.5 ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি, গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম, এখনও পৌঁছলাম না। পাহাড়টা দেখা যাচ্ছে, মানে যে বরফের চূড়াটা ডান দিকে, এরই আশেপাশে কোথাও হচ্ছে টিস্যু টপ, আর এর নিচেই হচ্ছে চন্দনবাড়ি, যেখান থেকে আমরা হাঁটা শুরু করব। এই সামনে আমাদের এখন এখানে চেকিং হবে, ব্যাগ স্ক্যান হবে। এটা হচ্ছে এখানের বেস ক্যাম্প পেহেলগামের। আর এই বেস ক্যাম্প আমি 2012-এ যখন এসেছিলাম, আমাকে এখান থেকে ক্লিয়ার করতে হয়নি, আমাদের ডিরেক্ট আমরা চন্দনবাড়িতে গিয়ে করেছিলাম। আমরা অনেক ভোরবেলা এসেছিলাম, হয়তো তখন সেই কারণে আমাদের ছেড়ে দিয়েছিল। এখানে চেকিং হবে, এখানে ফোন বন্ধ রাখতে হবে। চেকিং আমাদের সব হয়ে গেল, লাগেজ চেক করলো আর পারমিশনটা একবার দেখলো।
দিয়ে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিল। তো আজকে তো আমরা পেহেলগামেই থাকবো, আর কালকে আমরা এখান থেকে ওঠা শুরু করব। তো পৌঁছোই হোটেলে। আমরা অ্যাকচুয়ালি যেখানে হোটেল বুক করেছি পেহেলগাঁয়ে থাকার জন্য, সেটা একদমই ওপরে, মানে পেহেলগাঁও থেকে অনেকটা ওপরে। ইনফ্যাক্ট আমি এতবার পেহেলগাম এসেছি, এইখানে কোনো দিন এই ওপরে আসিনি। এইটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা এলাম এখন। এটা হচ্ছে ভিউ হোটেলের। আমরা এদিক দিয়ে এলাম, আর পেহেলগাম হচ্ছে এই নিচের দিকটাতে। ওই যে নদীটা একটু হালকা দেখা যাচ্ছে, একদম এদিকের নিচে। আর কালকে আমাদেরকে ওই দিকটা যেতে হবে ওপরে। এইটাতে থাকবো আজকে রাতে। এটা অনেকটা ওপরে, ওর জন্যই হয়তো একটু আমাদের থেকে কমও নিয়েছে ভাড়াটা পরে বলছি। হোটেলটার নাম হচ্ছে আকসা, হোটেল আকসা। আমরা এই কটেজটায় থাকবো। এটা হচ্ছে এদের মেন কটেজ, যেটা বড়টা এই সাইডে। ওখান দিয়ে আমরা ঢুকলাম, আর আমরা এই কটেজটায় থাকবো। খুব সুন্দর, খুব সেক্লুডেড ঘর। এইটা একটা রুম, আর এইটা আরেকটা রুম। দুটো রুম দিয়েছে আমাদের। এটা ওয়াশরুম, যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে আরেকটা বাথরুম, এটাও ঠিকঠাক। একটা টিভি আছে, বাট টিভি কে দেখবে। রুম যেটা নিল এটা জাস্ট বিকজ অফ সন্টুদা। এই রুম এই টাইমে 1500 টাকা আমাদের থেকে নিয়েছে এক একটা রুম, যেটা অসম্ভব পাওয়া। ক্রেডিট গোজ টু সন্টুদা। তো আপাতত একটু ফ্রেশ হই। আমরা জম্মু থেকে এক্স্যাক্টলি সকাল 7টায় রওনা দিয়েছিলাম। 6টায় উঠেছিলাম, বাট গাড়িতে উঠে বেরোতে বেরোতে 7টা বেজে গেছিলো। তো 7টার সময় রওনা দিয়েছিলাম, আর 6:30টায় এখানে পৌঁছলাম। বিকজ আমাদের এখানে পারমিশনের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো জ্যামে। রাস্তাতে অনেক জায়গায় জ্যাম ছিল। একটু নিচে যাচ্ছি এখন, দু একটা জিনিস কেনার আছে, টাকাও তোলার আছে এটিএম থেকে। কালকে সকালবেলা হয়তো তাড়াহুড়ো থাকবে, হবে না, তাই ভাবলাম একটা বার নিচে গিয়ে এখনই তুলে আনি। যেটা দেখা যাচ্ছে এটাই পেহেলগাম। আমরা এসছি এই সাইড দিয়ে, আর আমাদের হোটেলটা এদিক দিয়ে গিয়ে স্ট্রেট। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে নিচে মার্কেটটা, পেহেলগামের অ্যাকচুয়াল যেটা একদম নদীর ধারে যেখানে গাড়ি স্ট্যান্ডগুলো আছে, ওটা হচ্ছে 4 কিলোমিটার। তো এখন 4 কিলোমিটার আমি হেঁটে নিচে যাচ্ছি, আবার 4 কিলোমিটার হেঁটে ওপরে উঠবো। তো ভালো একদিক থেকে, কালকের জন্য একটা ছোটোখাটো প্র্যাকটিস হয়ে গেল। এটা নিচে পেহেলগাম দেখা যাচ্ছে, আর ওই ব্রিজটা ক্রস করতে হবে। দুটো ব্রিজ আছে, দুটোই ক্রস করতে হবে। করে একদম লাস্টে যেখানে দেখা যাচ্ছে সব গাড়িগুলো, এই ব্রিজটা ক্রস করে আমরা ওইখানটাতে যাব। ওখানেই আছে এটিএমগুলো সব। আমাদের রিসর্টে যাওয়ার রাস্তাটা হচ্ছে এখান থেকে, মানে আমরা যেখানে আছি। আর এটা আরু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে আসে। এই হচ্ছে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। চন্দনবাড়ি এই দুটো পাহাড়ের মাঝখান দিয়েই ওঠে। রাস্তাটা অ্যাকচুয়ালি এদিকে, বাট এদিক দিয়ে নামলাম, এখানে শর্টকাট ছিল। অনেকটা ডিস্টেন্স বেঁচে গেল, না তো এতটা ঘুরে নামতে হতো। আর এখানে একটা ছোট্ট খালের মতো আছে, কোনো কানাল হবে, খুব সুন্দর। যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে। এখন ফেরত যাচ্ছি ওপরে হোটেলের দিকে। আর এগুলো হচ্ছে জলের বোতল, আর একটা রেজার নেওয়ার ছিল রানার জন্য, আর টাকা তোলার ছিল। সব করে যেতে যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগলো, অন্ধকারও হয়ে গেছে। ভাবলাম এখান থেকে অটো নেবো পিছন থেকে, বাট অটো এখান থেকে ওইটুকুনি যেতে 300 টাকা বলছে। তো সামনে দেখি হয়তো কিছু পেয়ে যাব। আপাতত একটুখানি হেঁটে ওপরটুকু অবধি যাই, তারপর দেখা যাবে। অন্ধকার হয়ে গেছে, নিচে লিডার নদীটা বইছে, এই সাইডেও তাই, বোঝা যাচ্ছে না অন্ধকারে, পুরো অন্ধকার। দিকটাতে নিচটা দেখা যাচ্ছে তখন যেখান থেকে ভিডিও করছিলাম, আর এখন এদিকটা হচ্ছে এরকম পিচ ব্ল্যাক।
এতটা যেতে হবে অন্ধকারে, টর্চটাও তার মধ্যে ধোকা দিয়ে দিল, জ্বালালাম জ্বলছে না। এখন এই মুমেন্টে পেহেলগামের টেম্পারেচার আমার ধারণা 13-14 হবে, কারণ সোয়েটারটা পরে বাইরে দাঁড়ালে পরে ভালো লাগছে, সোয়েটারটা না থাকলে পরে ঠান্ডা লাগছে একটু, তো টেম্পারেচার ওরকমই হবে 13-14 ম্যাক্সিমাম। ঘরে কিছুই লাগছে না। পুরো সব লাগেজ আগোছাল হয়ে আছে, এগুলোকে এখন সব গোছাতে হবে, সব আলাদা আলাদা করে রাখতে হবে যাতে যখন যেটা দরকার যাতে হাতের সামনে পাই। যেমন এই গুরুদংমার থেকে আনা পাঁপড়টা, এটাকে এমন কোথাও রাখতে হবে যখনই হাতের সামনে দরকার হলে যাতে পাই, যদি শ্বাসকষ্ট হয় তো। এটা হচ্ছে ডিনার, রাইস, ডাল ফ্রাই আর একটা তরকারিটা খাবো কিনা জানি না, রাইসও এতটা খাবো না। ডিনার হয়ে গেছে, ডিনার করতে ইচ্ছেই করছিল না, সবাই জোর করলো তাই খেলাম। রাইস তো আমার অনেকটা মনে হচ্ছিল, এর থেকেও বেশি দিয়েছিল, কিছুটা ফেরত দিয়ে দিয়েছিলাম। ডাল ফ্রাইটা খেয়েছি আর তরকারিটাও একটুখানি খেয়েছি, কারণ তখন বিকেলবেলা ম্যাগি খেয়েছিলাম, বিকেল মানে তখন নিচে যখন গেছিলাম তখন, আর এত তাড়াতাড়ি ডিনার করে শোয়া মানে অসম্ভব ছিল। যাই হোক খেয়ে নিয়েছি, কারণ কালকে সকালে এত তাড়াতাড়ি উঠতে হবে, উপায় নেই। তো বাকিরা একটু পাশের ঘরে আছে, আর কালকে সকালবেলা বেরোচ্ছি, কালকে দেখা হবে। সকালবেলা 4টের মধ্যে গাড়ি আসবে, 3টে 3:30-এর মধ্যে এনিহাও উঠে রেডি হতে হবে। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে, আর জার্নিটার সাথে থাকো, বাকি কথা কালকে হবে। সো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, আর কালকে বেরোচ্ছি। হর হর মহাদেব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।